তোমাদেরকে এই ভিডিও টপিক সম্পর্কে আগেই জানিয়েছিলাম। আজকের এই ভিডিওটিতে নয়া ডারউইনবাদ এবং জিরাফের লম্বা গলার উদাহরণ দিয়ে তার ল্যামার্কীয় এবং ডারউইনীয় ব্যাখ্যা করব। আধুনিক বিজ্ঞানীদের মতে এককভাবে ডারউইনের তত্ত্ব স্বয়ংসম্পূর্ণ নয়, তাই ডারউইন পরবর্তী বিজ্ঞানীরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে লব্ধ তথ্যের দ্বারা ডারউইনের মতবাদের যে নতুন রূপ দিয়েছিলেন তাকেই নয়া ডারউইনবাদ বলা হয়। তাহলে নয়া ডারউইনবাদ বলতে আমরা বংশগতিবিদ্যা, শ্রেণীবদ্ধ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, জৈব রাসায়নিক বিজ্ঞান, আণবিক জীববিদ্যা প্রভৃতি থেকে নতুন নতুন তথ্যের সাহায্যে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের নবমূল্যায়ন এবং যার ফলে সৃষ্টি হয়েছে সংশ্লেষবাদ বা জৈবিক মতবাদ, সেই সমস্ত আলোচনা বা সংশ্লেষকেই নয়া ডারউইনিজম বলে। আমি একটু পরেই তোমাদেরকে সংশ্লেষবাদ কাকে বলে একটু বলে দেবো। তাহলে এখানে ছবি মতো দেখতে পাচ্ছ, নয়া ডারউইনিজম বা নিউ ডারউইনিজম বলতে এমব্রায়োলজি, অ্যানথ্রোপোলজি, ইকোলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, এছাড়া পপুলেশন জেনেটিক্স, মেন্ডেলিয়ান জেনেটিক্স, সিস্টেমেটিক্স, প্যালিয়েন্টোলজি প্রভৃতি যে বিজ্ঞানের শাখাগুলি আছে সেই সমস্ত তথ্যের দ্বারা এই ডারউইনের মতবাদের যে নবমূল্যায়ন তাকে আমরা নয়া ডারউইনবাদ বলবো। নয়া ডারউইনবাদের আরেকটা সংজ্ঞা দেখে নাও। পরিব্যক্তির মাধ্যমে জীবের জিনের মধ্যে পরিবর্তন সমূহ জীবের মধ্যে কিছু কিছু পরিবর্তন সৃষ্টি করে। এই পরিবর্তন সহ অভিযোজিত জীব প্রাকৃতিকভাবে নির্বাচিত হলে জীব বিবর্তন ঘটে। একে নয়া ডারউইনবাদ বলে। এরপর আমরা জেনে নেব নব্য ডারউইনবাদের প্রধান তিনটা বিষয় বা সংশ্লেষ তত্ত্বের প্রধান তিনটা বিষয়। এই ব্যাপারটা কিন্তু একই। তাহলে প্রথমে তোমাদের সংশ্লেষ তত্ত্ব কাকে বলে একটু বলে নিই। জীবগোষ্ঠীতে জিনের ভারসাম্য বিনষ্টকারী শক্তিগুলির সাহায্যেই বিবর্তন সংঘটিত হয়, এটি হলো সংশ্লেষ তত্ত্বের মূল কথা। এবং সংশ্লেষ তত্ত্বের মতে যে বিবর্তনে সাহায্যকারী বলগুলি হলো জিনগত প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন বা জননগত পৃথকীকরণ। তোমরা এটাকে এইভাবে না বলে এইভাবেও বলতে পারো, নব্য ডারউইনবাদের প্রধান তিনটা বিষয় হলো জিনগত প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন এবং জননগত পৃথকীকরণ। এই সংশ্লেষ তত্ত্ব বা এদের যারা এই তত্ত্বগুলি উপস্থাপন করেছেন আমাদের সম্মুখে, সেই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হলো জে.এস. হাক্সলে, আর.এ. ফিশার, জে.বি.এস. হ্যালডেন, এস. রাইট, এইচ.জে. মুলার, এছাড়াও ডবঝানস্কি ইত্যাদি বিজ্ঞানীরা আছেন। তাহলে জিনের প্রকরণ বলতে আমরা কি বুঝবো না, যা বিভিন্ন বৈশিষ্ট্যের জীবগোষ্ঠীর সৃষ্টিতে কাঁচা উপাদান সরবরাহ করে তাকেই আমরা জিনের প্রকরণ বলবো। তাহলে জিনের প্রকরণের প্রধান ভূমিকা কি না, বিভিন্ন বৈশিষ্ট্যের জীবগোষ্ঠী সৃষ্টি করা। এটা নানা কারণে হতে পারে, পরিব্যক্তি, জিন রিকম্বিনেশন, হাইব্রিডাইজেশন, জেনেটিক ড্রিফট ইত্যাদির পদ্ধতিতে কি হতে পারে, জীবের মধ্যে বা জিনগত প্রকরণ তৈরি হতে পারে। প্রাকৃতিক নির্বাচন কাকে বলবো, পরিবেশ বা পরিবেশে অভিযোজনজনিত পরিবর্তনের মাধ্যমে জীব এবং পরিবেশের সম্পর্ক স্থাপনের যেটা দিক নির্দেশ করে তাকেই আমরা প্রাকৃতিক নির্বাচন বলবো। এরপরে আসছি জননগত পৃথকীকরণ বা পৃথকীকরণ কাকে বলে। এটির মাধ্যমে একটি জীবগোষ্ঠী বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, কালক্রমে তাদের মধ্যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, ফলে নতুন প্রজাতির উৎপত্তি হয়। তাহলে সংশ্লেষ তত্ত্বের ব্যাখ্যা যদি দিই কীভাবে দেবো না, জিনের প্রকরণ নানাভাবে ঘটে, আগেই বলেছি, পরিব্যক্তি বা মিউটেশন, রিকম্বিনেশন এবং জিন ইন্টারাকশন। মনে রাখবে, জিনের প্রকরণ যত বেশি হবে জীবের যোগ্যতা ততই বেশি হবে। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জীব কী করে, তার পরিবেশের সাথে উন্নত অভিযোজন সম্পর্কে আবদ্ধ হয়। দেখো, নানাভাবে জীব পরিবেশের সঙ্গে উন্নত অভিযোজন সম্পর্কে আবদ্ধ হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জিনের ফ্রিকোয়েন্সির পরিবর্তন এবং সাহায্যকারী বা উপকারী জিনগুলির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। সবশেষে কী হয়
না একটি জীবগোষ্ঠীর জিন ভাণ্ডার 2 বা তার বেশি ভাগে ভাগ হয়ে যায়, তার ফলে জীবগোষ্ঠীর মধ্যে জিনগুলি পরিবর্তিত হয় এবং পরিবর্তিত প্রকরণ সম্পন্ন জীবগোষ্ঠীগুলি প্রজননগতভাবে পৃথক হয়ে নতুন প্রজাতি সৃষ্টি করে। দেখো এখানে বিভিন্ন বিজ্ঞানী আছে, তাদের বিভিন্ন মতবাদগুলি, মূল মতবাদগুলিও এখানে লেখা আছে, তোমরা এখানে পড়ে নিতে পারবে। যে ফিশার পলিজেনিক ট্রেট, মায়ার ক্লোজলি রিলেটেড স্পিসিসের মধ্যে জিওগ্রাফিক্যালি সেপারেটেড, রাইট ইভলিউশন অফ এ স্মল পপুলেশন, জেনেটিক ডিপেন্ডেন্ট ইনব্রিডিং, সিমসনের গ্র্যাজুয়াল ডাইভারজেন্স অ্যান্ড ব্রাঞ্চিং, অর্থাৎ তাদের যে মূল কাজগুলি আছে সেগুলি এখানে উল্লেখ করা আছে। হ্যালডেনের selection on polygenic trait can be produce very rapid change. Dobzhanskyর কি আছে lots of genetic variation, decisive allele, reservoir of hidden genetic diversity. এবার আমরা এক জায়গায় ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ সম্পর্কে আলোচনা করব। ল্যামার্কবাদের মতে অঙ্গের ব্যবহারের প্রবণতার ফলে অঙ্গের বৃদ্ধি হয়। ডারউইনবাদের মতে প্রত্যেক জীবেই প্রকরণ পরিলক্ষিত হয়। অঙ্গের অব্যবহার প্রবণতাকে অঙ্গকে দুর্বল ও নিষ্ক্রিয় করে। প্রকরণগুলি কেউ সহায়ক হয়, কেউ সহায়ক নয়। এই দুটোই পরিবেশজনিত অর্জিত বৈশিষ্ট্য। জীবের পরিবেশজনিত সহায়ক প্রকরণগুলি অন্যের তুলনায় বেশি স্থায়ী হয়। অর্জিত বৈশিষ্ট্য বংশগতি লাভ করে, কালক্রমে নতুন প্রজাতির উৎপত্তি ঘটায়। স্থায়ী সহায়ক প্রকরণগুলি প্রকৃতি কর্তৃক নির্বাচিত হয়। নির্বাচিত সহায়ক প্রকরণগুলি বংশগতি লাভ করে এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। জীবন সংগ্রাম 3 রকম, আগেই জেনেছ। অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম এবং জীবদেহে প্রকরণের সার্বজনীন প্রকাশ, যোগ্যতম উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন এবং এর ফলে তৈরি হয় নতুন প্রজাতি। তোমরা তার মানে পাশাপাশি ডারউইনবাদ এবং ল্যামার্কবাদের মূল যে তত্ত্বগুলি সেগুলি সম্পর্কে এখানে জানলে বা আলোচনা করা হলো। এরপরে জিরাফের উদাহরণ দিয়ে 2 তত্ত্বের মধ্যে ব্যাখ্যা করি। দেখো ল্যামার্কের মতে প্রাচীনকালে জিরাফের লম্বা গলা, জিরাফ গাছের পাতা আরোহণ করার জন্য গলা লম্বা করার প্রবণতা দেখা যায়। প্রাচীন জিরাফের গলা দৈর্ঘ্য বিভিন্ন প্রকরণ বা বিভিন্ন প্রকার ছিল। এগুলি ছিল বংশানুক্রমিক প্রকরণ, যেমন ছবিতে দেখতে পাচ্ছ। ক্রমাগত লম্বা গলা করার চেষ্টার ফলে জিরাফের গলা বিশেষ লম্বা হয়ে যায়। অর্থাৎ দেখো এখানে ছোট গলা লম্বা ছিল উঁচু গাছের পাতা খাওয়ার জন্য, তারা ক্রমাগত কী করলো, গলাটাকে লম্বা করার চেষ্টা করলো। করার ফলে তাদের মধ্যে কি হলো না, লম্বা গলা জিরাফ আবির্ভূত হলো। এটা ল্যামার্কের মত অনুযায়ী। আর ডারউইনের মত অনুযায়ী বিভিন্ন গলার দৈর্ঘ্যের জিরাফ ছিল, যাদের মধ্যে কি ছিল, বেঁচে থাকার পক্ষে লম্বা গলা জিরাফদের লম্বা গলা এই বৈশিষ্ট্যটি সহায়ক বা উপকারী প্রকরণ হিসাবে আবির্ভূত হলো। লম্বা গলার জিরাফ বংশগতি লাভ করে, ফলে নতুন প্রজাতিতে সঞ্চারিত হয়। সহায়ক প্রকরণ প্রাকৃতিক নির্বাচন লাভ করে, ধীরে ধীরে লম্বা গলার প্রকরণ বংশগতিতে নতুন প্রজাতি সঞ্চারিত হয়। তাহলে দুটো বিষয়ই তোমরা এখান থেকে বুঝতে পারলে। এবার নয়া ডারউইনবাদের মাধ্যমে জিরাফের লম্বা গলার ব্যাখ্যা একটু করে দিচ্ছি। জিরাফের লম্বা গলার উৎপত্তিতে প্রধান যে ব্যাপারটা, মূল বিষয়টি ছিল সেটি হলো মিউটেশন। মিউটেশনের ফলে কি হয় না, লম্বা দৈর্ঘ্যের বা লম্বা গলাযুক্ত জিরাফের সৃষ্টি হয়। এই সময় জিরাফের খাদ্য হিসাবে উঁচু ডালের পাতাই অবশিষ্ট ছিল, যার ফলে কি হলো না, লম্বা গলার জিরাফ উঁচু গাছের পাতা সহজেই খেতে পারার জন্য তারা জীবন সংগ্রামে জয়ী হলো। এইভাবে সমস্ত জিরাফ প্রাকৃতিক নির্বাচন বলের সম্মুখীন হওয়ার ফলেই কেবলমাত্র লম্বা গলাযুক্ত জিরাফই নির্বাচিত হলো এবং বেঁচে থাকলো। এই পদ্ধতিতে কি হলো না, লম্বা গলা জিনগুলির প্রাকৃতিক নির্বাচনে অভিযোজনের মূল্য পেল, এর ফলে লম্বা গলা জিরাফের বিবর্তন হলো। আজকে এটুকুই হলো। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালোভাবে ভিডিওটি বুঝতে পারবে এবং তারপর তোমাদের বইটি অবশ্যই পড়বে এবং কিছু অসুবিধা হলে জানাবে।